সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আজ আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় এনবিআর বিভক্তি ও অস্থিরতা। আপনারা জানেন, জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে নতুন দুটি বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। হঠাৎ কেন এই পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে কি হতে যাচ্ছে, নানান আলোচনা, নানান সমালোচনা, সেই সাথে বিতর্ক তো রয়েছেই। সব কিছু নিয়ে আজ আমি আলোচনা করব। তবে আজ যারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনার জন্য, তাদের একবার শুরুতে পরিচয় করে দিতে চাই। স্টুডিওতে আছেন ডক্টর সৈয়দ আমিনুল করিম, সাবেক সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড, এনপিআর। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাই এই আয়োজনে। দর্শক, এনবিআর বিলুপ্তি নিয়ে এই মুহূর্তে আমার হাতে সহকর্মী ওয়ালিউল সাকিবের একটি প্রতিবেদন আছে। শুরুতেই সেটি একটু দেখে আসতে চাই। গেল 12 মে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করে অধ্যাদেশ জারি করা হয়। এর প্রতিবাদে 14 মে থেকে কলম বিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার পঞ্চম দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিন কর্মকর্তা কর্মচারীরা অফিসে এলেও করেননি দাপ্তরিক কোনো কাজ। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আশ্বাসে চলমান কলম বিরতি স্থগিতের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় এনবিআরকে স্বতন্ত্র সংস্থা হিসেবে রেখেই সংস্কার করার দাবি জানান তারা। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হচ্ছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতি সম্পূর্ণ পরিপন্থী। এ সময় ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে রাজস্ব প্রশাসনের টেকসই সংস্কার নিশ্চিতের দাবিও তুলে ধরা হয়। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমরা বরাবরই বলেছি আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধি দল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মানা না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তারা। এনবিআর এর যে সক্রিয়তা এবং স্বাধীনভাবে কাজ করা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিবের তৈরি করা। এনবিআর বিভক্তি অস্থিরতা নিয়ে একটু শুরু করতে চাই। ডক্টর সৈয়দ আমিনুল করিম, আপনাকে দিয়ে শুরু করি। 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী সংগঠনের কথা বলা হচ্ছিল, আমরা প্রতিবেদনে দেখছিলাম। হঠাৎ করে এই বিলুপ্তি, তাও আবার মধ্যরাতে। হঠাৎ এই পরিবর্তন কেন? দেশে যদিও নানান সংস্কার চলছে, আপনার কাছে কি মনে হয়? আপনার কথা প্রসঙ্গে একটু উল্লেখ করি এখানে যে আসলে 1924 সালের 1 এপ্রিল এই সেন্ট্রাল বোর্ড গঠিত হয় এবং এটা তখন পুরো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একত্রে ছিল, আপনারা সবাই জানেন। সেই 1924 সালের যে প্রতিষ্ঠান, এটা 101 বছরে পা দিয়েছে। তো এখন এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অফ ডাইরেক্ট ট্যাক্সেস অফ বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস রয়েছে ইন্ডিয়াতে, পাকিস্তানেও রয়েছে আপনার ফেডারেল বোর্ড অফ রেভিনিউ। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার বিলুপ্তির আদেশ আমরা দেখছি। তা আমাদের উপমহাদেশে এই দুটো দেশেই এখনও আছে, নানা পরিক্রমায় পরিবর্তিত হয়ে ওই দুটো দেশে এখনও আছে। তা আমাদের দেশে আমরা দীর্ঘদিন ধরে একটা অনুভব করছিলাম যে আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডে একটা ব্যাপক একটা সংস্কার দরকার। কারণ আমরা দীর্ঘমেয়াদে একটা গড় পর্তায় একটা উন্নয়নের ধারায় ছিলাম। এখানে রেভিনিউ রাজস্ব বৃদ্ধিটা প্রায় 16%-এর উপরে দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু আমাদের এই গ্রোথটা আরও অনেক বেশি হওয়া প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল দীর্ঘদিন ধরেই। সেজন্য সংস্কার প্রয়োজন, এটা আমরা সবাই স্বীকার করি। তা সেই পরিপ্রেক্ষিতেই
সরকার একটা পরামর্শ কমিটিও করেছে। জি। সেই পরামর্শ কমিটি অনেক আলাপ আলোচনা করে একটা রিপোর্ট উপস্থাপন করেছেন, এবং সেই রিপোর্টের পরেই আমরা হঠাৎ করে দেখলাম এই রাজস্ব বোর্ড বিলুপ্তি এবং দুটো বিভাগ গঠনের এই আদেশ। জি, হঠাৎ করেই কেন? আমার প্রশ্নটা আসলে সেখানে। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো জরুরি অবস্থা কি তৈরি হয়েছিল যে যেটি হঠাৎ করেই আসলে পরিবর্তনটা জরুরি? আপনারা কিছু জানতে পেরেছেন কিনা মধ্যরাতে কেন এটি আসলে তৈরি করা হলো বা ঘোষণা দেওয়া হলো? আসলে এটা আমরা সবাই এত তাড়াতাড়ি হবে আমরা আশা করিনি। আচ্ছা। আমরা মনে করেছিলাম ধরেন এখন তো জুন মাস, এইখানে কিন্তু রাজস্ব বোর্ডের একটা বিরাট কালেকশন এই সময় করতে হয়। এই সময় কিন্তু রাজস্ব বোর্ড খুব ব্যস্ত থাকে, রাজস্ব আহরণ করতে হয় মানে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং অনেক গতিশীল কাজকর্মের প্রয়োজন এই সময়। তো সেজন্য এই সময় এই ধরনের একটা ঘোষণা আমরা একটু বিস্মিত হয়েছি। জি। কিন্তু আমি এটাও বলে রাখি যে আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলাম যে সংস্কার একটা প্রয়োজন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী। আপনার কাছে একটু জানি, সেটি হচ্ছে যে যতটুকু বুঝতে পারছি এখন পর্যন্ত যে অংশীজনদের সাথে তেমন কোনো আলোচনা হয়নি, এবং তার প্রেক্ষাপটে আমরা আমার শিরোনামেও বলছিলাম যে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি চলছিল। সেটি আজকে যদিও স্থগিত হয়েছে, যেহেতু আগামীকাল অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের একটা সম্ভাবনা আছে। এই যে অংশীজনদের সাথে আলোচনা হওয়াটা কতটুকু দরকার ছিল বলে আপনি মনে করছেন? অংশীজনরা কেন গুরুত্বপূর্ণ এরকম সিদ্ধান্তের জন্য, সেটি যদি একটু জানতে চাই। জি, ধন্যবাদ। দেখুন, এই গুরুত্বটা যদি বুঝাই তাহলে বর্তমান প্রেক্ষাপটেও বিশ্বের কথা যদি চিন্তা করেন তাহলে প্রথমেই আসে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা বলছি। সেখানে অন্তর্ভুক্তি শব্দটাকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেই অন্তর্ভুক্তি, প্রান্তজনের অন্তর্ভুক্তি, উন্নয়নে যেন সবাই অংশীদার হয়, সেটাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে পৃথিবী চলছে এই অংশীজনদের মতামত নেওয়া এবং তাদেরকে অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া, তার উপর ভিত্তি করে। কিন্তু বাংলাদেশে যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা স্পষ্টভাবে বলেছেন যে 100 বছরের পুরনো জিনিস এক মধ্যরাতের ঘোষণায় ভেঙে গেল। বিষয়টা হচ্ছে যে এই সমস্ত জায়গায় অর্থনৈতিকভাবে যে আমরা যখন বিশ্লেষণ করি তখন হয় যে আপনি যখন কোঅর্ডিনেশন করবেন না তখন কোঅর্ডিনেশন ফেইলুর হবে। অর্থাৎ আপনি তো অংশীদার স্টেক হোল্ডার কনসালটেশন না করে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন রাষ্ট্রের সিদ্ধান্ত দেখেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরাই কলম বিরতিতে যাচ্ছে। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় তখন বোঝা যায় যে এই সমস্ত জায়গায় কোঅর্ডিনেশন ফেইলুর। আরেকটা জিনিস হচ্ছে গভর্নমেন্ট ফেইলুর। আমরা বলি যে সরকার আসলে এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যে বিচক্ষণতার পরিচয় দেওয়া দরকার ছিল, যে ধরনের আলোচনার দরকার ছিল, সেগুলা একেবারেই অনুপস্থিত। আর অনুপস্থিত যে এই সমস্ত অনুপস্থিতি আসলে সার্বিকভাবে একটা যে লক্ষ্যটা আপনি যদি দেখেন, ইভেন আমাদের চিফ অ্যাডভাইজারের স্টেটমেন্টে যে এনবিআর বিলুপ্তি নিয়ে ফেসবুক স্ট্যাটাস যেটা আছে সেখানে স্পষ্টভাবে বলছে যে আমাদের লক্ষ্য কি এফিসিয়েন্সি বাড়ানো। আমাদের তার মানে হচ্ছে রিসোর্স যে পরিমাণ কালেকশন হচ্ছে, রেভিনিউ কালেকশনের প্রবৃদ্ধি আরও বাড়বে। অতএব সেই সেন্স থেকে যদি চিন্তা করেন এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়, এবং যে সময়টার কথাও বললেন যে আমরা প্রথমে ধীরগতিতে চলি, যখন ফিসক্যাল ইয়ার শুরু হয় তখন আমরা শেষের দিকে কিন্তু জুড়ে কাজ করি যাতে রেভিনিউ কালেকশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। ঠিক এই মুহূর্তে নেওয়া মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু দেখবেন যে রাজস্ব সংগ্রহে ব্যর্থতার পরিচয় দিচ্ছি। মানে হচ্ছে রাজস্ব সংগ্রহ বাড়ছে কিন্তু গত বছরের তুলনায় এবার যদি ঘাটতির পরিমাণটা দেখেন সেই জায়গাটায় একটু হতাশ হতে হয় সার্বিক বিবেচনার প্রেক্ষাপটে। এটা যে আমি বলবো যে কর্মকর্তা কর্মচারীদের ইনএফিসিয়েন্সি সেটা না, এইটার সাথে কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই মানে অতপ্রুতভাবে জড়িত। অতএব সেই সমস্ত জায়গাও যখন স্লো হয়ে যায় রেভিনিউ কালেকশনেও কিন্তু তখন স্লো হয়ে যাবে। এখন আমি যে যদি এক কথাই বলি সেটা হচ্ছে যে এই আলোচনাটা আসলে শুরু থেকেই দেওয়া দরকার ছিল। বিষয়টা হচ্ছে আমি মনে করি একটা যুগপত বিষয় এখানে ঘটে গেছে, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে IMF এর সাথে বৈঠক থেকে এসে একইভাবে তড়িঘড়ি করে দুটো সিদ্ধান্ত আমি বলবো যে একই সময়ে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সির কথা যদি চিন্তা করেন যে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটের কথা, যে টাকার মূল্য ডলারের মূল্য যেখানে নির্ধারণ হচ্ছে সেটাকে আমরা
বাজারে ছেড়ে দিলাম, পূর্ণ মাত্রায় বাজারে, সাময়িক হয়তো সেন্ট্রাল ব্যাংক তদারকি করবে যে বিষয়টা কিভাবে হচ্ছে সেটার উপর। এটা কিন্তু বড় সিদ্ধান্ত, রিস্কের উপর চারা হয়েছে। মাত্র কয়েক মাস হলো একটু স্থিতিশীলতার দিকে বাংলাদেশ গিয়েছে ফরেন কারেন্সির মার্কেটে, কিন্তু সেটা যে পূর্ণমাত্রায় স্থিতিশীলতা হবে না সেটার সাথে কিন্তু একটু লিঙ্ক করা যায়। রাষ্ট্র যখন এই দুটো সিদ্ধান্তই একসাথে IMF এর পরামর্শের সাথে এসেই একই সাথে নেওয়া হয়েছে, তখন এটা একেবারে সরকারের নিজস্ব একটি সিদ্ধান্ত বলতে চাচ্ছেন, অর্থাৎ অংশীজনদের সাথে যে আলোচনার বিষয়গুলো আসছে বা সিদ্ধান্তগুলো সবাইকে বলে নেওয়া বা সবার সাথে আলোচনা করে নেওয়া, সেরকম ঘটনাটি ঘটছে না। না, সেটাই বললাম যে আলোচনা তো করেন নাই, এবং আলোচনার জন্য যদি সময়টা নিতেন যে আমরা করব, আমাদের লক্ষ্য সামনে আছে, কিন্তু ধীর গতিতে এগোনো, এবং তখন কিন্তু আর এইভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন একটা ইউনিটের রাস্তায় নামে, যারা রাষ্ট্রের অর্থ সংগ্রহ করে সেই রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের ব্যবস্থাপনা হয়, অর্থাৎ আমার রিকারেন্ট এক্সপেন্ডিচার, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার তাদের হাত দিয়েই কিন্তু আসে, যতটুকুই আসুক। একটু আসবো আপনার কাছে ডক্টর সৈয়দ আমিনুল করিম। আসলে এই যে অংশীজনদের কথা যখন বলছি তখন রাজনীতিবিদরাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আর রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার এনবিআরের পলিসি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে করতে হবে, এর মধ্য দিয়ে দেশটাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, শুধু রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে। ঠিক একইভাবে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এনবিআর 2 ভাগ করাটা ঠিক হয়েছে, কিন্তু যেভাবে এটা করা হয়েছে সেটি ঠিক হয়নি বলে তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয়, আপনার কাছেও কি একই কথা মনে হচ্ছে? রাজনীতিবিদরা বা দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলছেন এটা আসলে ফলটা কি দাঁড়াতে পারে, বা কালকে যখন আসলে আমি যে বৈঠকের কথা বলছি আগামীকাল হবার কথা, সেটির পরেও যদি সিদ্ধান্ত আসে নিশ্চিতভাবে নিশ্চয়ই ভালো কিছু আসতে যাচ্ছে। হ্যাঁ, আমার পূর্ববর্তী বক্তার একটা কথার সূত্রেই আমি বলছি, এটা এই যে অন্তর্ভুক্তিমূলক আপনার আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এই যে না করা, এখানে আমরা সবাই জানি কোনো রিফর্ম আপনি যদি অংশীজনদের সহযোগিতা না থাকে, তাদের যদি আপনার এখানে একতাবদ্ধ না থাকে, তাদের যদি কমিটমেন্ট থাকে, কোনো রিফর্ম কোনো দিন কার্যকর হয় না। সুতরাং আপনি যে কোনো রিফর্ম আপনি যদি কার্যকর করতে চান, আর যারা যারা স্টেক হোল্ডার প্রত্যেকের মতামত নিতে হবে এবং সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে করতে হবে। এখানেই আপনি সেই গণতন্ত্রের কথাটা আসে, যে যারা অংশীজন তাদের মেজরিটির যে মনোভাব সেটাকে আমার রিফ্লেক্ট করতে হবে সঠিকভাবে। সেইটা আমার মনে হয় আমরা কতটুকু করতে পেরেছি, আমার সে ব্যাপারে মানে একটু মানে সন্দেহই হয় যে আমরা এটা সম্পূর্ণভাবে করতে পেরেছি কিনা। তবে যেমন ধরেন এখানে এই যে বিভাগ দুটো করা হয়েছে, এই বিভাগ দুটার মধ্যে যে নীতি বিভাগ যেটা, সেটাকে বলা হচ্ছে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব বা সিনিয়র সচিব পদে নিয়োগ প্রদান করবেন। এখানে দেখেন যে এতদিন নীতিটা তৈরি হতো বিভিন্ন ক্যাডারের, তাদের যে এক্সপার্ট যারা দক্ষ 25-30 বছরের অভিজ্ঞ যারা কর্মকর্তা, দীর্ঘদিনের অভিজ্ঞ যারা, তারা এই নীতিটাকে ডিজাইন করত। ডিজাইন করে এটা কিন্তু ফাইনাল ডিসিশনটা হতো কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। এখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের সাথেও আলোচনা হতো, এটা আপনার মন্ত্রী মহোদয়ের সাথেও আলোচনা হতো, অর্থ সচিব সবাই সংশ্লিষ্ট থাকতো, প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন। তো এখানে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু সবসময় চলমান ছিল। এখন আপনি যখন বলছেন রাজস্ব নীতি বিভাগের সচিব হবেন যে কোনো সরকারি কর্মকর্তা, তাহলে এই নীতি বিভাগে কিন্তু এই কর বিভাগের দক্ষ কর্মকর্তা যারা রয়েছে তাদের কিন্তু আর এখানে রোল প্লে করার তেমন সুযোগ থাকছে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদসমূহ, আয়কর, মূল্য সংযোজন, কাস্টমস, এই আইন সংক্রান্ত অভিজ্ঞতা কর্মকর্তাদের পূরণযোগ্য হইবে বলা হচ্ছে, কিন্তু কোনো এখানে কিন্তু ক্যাডারের কথা বলা হচ্ছে না। এই যে দুইটা ক্যাডারের কিন্তু এখানে যে তারা এখানে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার ছাপ রাখবে, সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে না। তারপরে দেখেন নীতি বিভাগ কিন্তু নীতি প্রণয়ন করার কথা, এর কাজ হচ্ছে পলিসি মেক করা, কিন্তু এর আবার একটা কার্যপরিধিতে বলা হচ্ছে, এটা চয়ে বলা আছে এখানে, কর আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণ করবে। আইন প্রয়োগটা কিন্তু ব্যবস্থাপনা বিভাগের মধ্যে পড়ে বলে আমার
ধারণা। তো কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণ করবে কর নীতি বিভাগ। আবার ধরেন কর নীতি বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রাইব্যুনালকে। ট্রাইব্যুনাল একটা প্রতিষ্ঠান রয়েছে রাজস্ব বোর্ডের, এটার কাজ কিন্তু এটা কিন্তু নীতি প্রণয়ন করে না, এটা কিন্তু বাস্তবায়ন করে। কর ট্রাইব্যুনাল কিন্তু কোনো নীতি প্রণয়ন করে না, এবং ট্রাইব্যুনালে কিন্তু আইন বিষয়ক সব কিছু যায় হচ্ছে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত অভিমতে এটা পড়া উচিত ছিল ব্যবস্থাপনা অংশে। তো এই যে এই যেগুলো দেখছেন এগুলোর মধ্যে আমি মনে হয় যে আর একটু আমাদের যত্নবান হলে ভালো হইতো। তারপরে দেখেন যেটা ব্যবস্থাপনা বিভাগে বলা হচ্ছে, সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থা বিভাগের সচিব ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে। এখানেও কিন্তু রাজস্ব সংক্রান্ত যে দুটো ক্যাডার রয়েছে তাদের কথা কিন্তু এখানে স্পষ্ট অস্পষ্ট করে বলা নাই। আসলে এখানে অনেক বড় একটা অংশ এখানে সবারই যাওয়ার সুযোগ আছে। তো এই যে জিনিসগুলো এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনার একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কর্মকর্তা বলেন এবং কাস্টমসের ভ্যাটের এদের মধ্যে একটা এরা তাদের দীর্ঘমেয়াদী যে আপনার তাদের যে কেরিয়ার প্ল্যানটাতে তারা দেখছে যে আমরা একটা ধূসর জগতে প্রবেশ করছি। তা এই যে আপনি প্রশ্ন করেছিলেন গণতান্ত্রিক, তো গণতান্ত্রিকভাবে এগোলে এবং আমরা যদি এখানে সবার পরামর্শ এবং মতামতকে রিফ্লেক্ট না করি এবং দক্ষতা অভিজ্ঞতা এটাকে কাজে না লাগাই, তাহলে এটা কতটুকু কাজে লাগবে এটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে এখানে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী স্যার। আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে এটি আইনের মূল নীতির সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে। আপনিও কি সেটা মনে করছেন যে এটি আসলে কোন আইনটি আসলে বিশেষভাবে তারা বলার চেষ্টা করছে যে কোন আইনের সাথে এটা সাংঘর্ষিক, সেটি সমস্যার সৃষ্টি করতে পারে সামনে? জি দেখুন, আমি আইন বিশেষজ্ঞ নয়, স্পেসিফিক আইনের কথা বলবো না, কিন্তু পরিপ্রেক্ষিত যেটা অলরেডি চলে আসছে যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু বৈষম্য কমাতে চাই। এখন বৈষম্য কমাতে গেলে আপনাকে প্রথম চিন্তা করতে হবে আমি ডিভিশন করব, অতএব করতে গেলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। সেটার সমাধানের জন্য আমি যদি কারোর সাথে আলোচনা না করে যে পেপারটা তৈরি পড়লেন উনি যে রুলসগুলার কথা বললেন, আইনের দিকগুলার কথা, সেগুলোর মধ্যে কিন্তু অস্পষ্টতা রয়ে যায়। যেমন আমি জানি যে যখন সেটা কোর্টে যাচ্ছে অথবা কোনো ট্রাইব্যুনালে যাচ্ছে, সে কিন্তু ব্যবস্থাপনার পার্ট হওয়ার কথা, উনি কিন্তু কোনো পলিসি তৈরি করছে না। তার মানে এটা কেন ওই জায়গায় বসলো এবং সেটা দেখার কোনো লোক নেই। মানে হচ্ছে আপনি ড্রাফটিং যখন করবেন, দিস ইজ ইন দ্য ড্রাফট স্টেজ, কিন্তু এটাকে চূড়ান্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে, যে কারণে কিন্তু বিষয়গুলা চলে আসছে যে আমার নীতির কিছু জায়গা আপনি বলছেন মনিটরিং করবে। মনিটরিং কিভাবে করবে? মনিটরিং তো নীতি প্রণয়নকারী যদি ইমপ্লিমেন্টেশনের পার্ট হয়ে যাচ্ছে যে আমি ফিল্ড লেভেলে আমি রেভিনিউ করছে কি করছে না তার উপর এক ধরনের তদারকি চলে যাচ্ছে। অতএব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা দরকার, যেটা বলছে যে গণতান্ত্রিক চর্চা দরকার। জি, যেমনটি বলা হচ্ছে যে যিনি নীতি প্রণয়ন করছেন তিনি যদি ব্যবস্থাপনায় যান সেখানে দুর্নীতির সম্ভাবনাটা থেকে যায়, কিন্তু সেটা কিন্তু ওভারল্যাপিংটা রয়ে গেছে। মানে যে এখন যেভাবে পৃথকীকরণ করা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি যখন কোনো ক্যাডারে জয়েন করেন আপনার লক্ষ্য কিন্তু হচ্ছে ক্যারিয়ার গ্রোথ। তো ক্যারিয়ার গ্রোথে আপনি সর্বোচ্চ জায়গায় যেতে চান, বিকজ আমরা বলি স্পেশালাইজড নলেজ দরকার, বিশেষায়িত জ্ঞান আপনাকে দক্ষ করে। এখন আপনি নিজে বলছেন বিশেষায়িত জ্ঞান, আমার অর্থনীতির জায়গায় অর্থনীতির অধ্যাপক যেভাবে অর্থনীতির বিষয় বুঝবে, একজন বাংলার অধ্যাপক আমি তাকে সেই জায়গাটাই বড় করছি, কিন্তু উনি কিন্তু এসে অর্থনীতির জায়গাটাই আমি যে জায়গাটাই বলছি যে বিশেষায়িত জ্ঞান, সেই ব্যক্তিটাই কিন্তু চূড়ান্ত জায়গায় যখন যাবে তখন সর্বোচ্চ উৎকর্ষতা সাধন করতে পারবে। এখন অন্য ক্যাডারের যে আইনগত জায়গাটা আপনি বললেন, সেই জায়গায় যখন আপনি ধূম্রজাল রয়েছে, অর্থাৎ আপনি অন্য যে কেউ এসে বসতে পারে, তখন এই বিভাগের মানুষদের স্বাভাবিকভাবেই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয়। আর সেই প্রতিবন্ধকতার কারণেই আমরা দেখছি রাষ্ট্রের দেয়া নীতি
অথবা সিদ্ধান্ত রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা না মেনে রাস্তায় 5 দিন কর্মবিরতি। এখন 5 দিন কর্মবিরতি মানে কিন্তু দেশের বিশাল ক্ষতি হয়ে যাওয়া। সেই জায়গাগুলো রাষ্ট্রের ভেবেচিন্তে আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা আশা করছি কালকে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠক রয়েছে নিশ্চয়ই সেখান থেকে ভালো কোনো সিদ্ধান্ত আসবে। ডক্টর সৈয়দ আমিনুল করিম, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে সামনে বাজেটের আসলে মৌসুম চলে এসেছে, এই সময় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। সেখান থেকে প্রশ্ন আসে, এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ করে যেটি এলো বিভক্তির, সেখানে সামনের বাজেটে এটার প্রভাব আসলে কি পড়তে পারে? এবং আমরা ইতিমধ্যে যতটুকু জানছি যে আরো 200 পণ্যের ট্যাক্স বসতে পারে, সেটা নিয়ে একটু কথা শুনবো। প্রথম যেটা আপনি জানতে চেয়েছেন যে শেষের কোয়ার্টার, যেটা আপনার লাস্ট কোয়ার্টার, আমরা এই লাস্ট কোয়ার্টারে কিন্তু আমরা প্রায় 40% রেভিনিউ আদায় করে থাকি। রেভিনিউ বোর্ডের কিন্তু রেভিনিউ আদায়টা কিন্তু এইভাবে করা যে শেষের যে কোয়ার্টারে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা ওই সময় আদায় হয়। তা এই পার্টিকুলার টাইমেই কিন্তু এই কলম বিরতি চলছে। তো আমি কোনো এস্টিমেটে দেখেছি যে ডেলি বোধহয় 1200 কোটি টাকার মতো আদায় হচ্ছে না, এরকম আশঙ্কা। এই সিদ্ধান্তের পর থেকে এই সিদ্ধান্তের পর থেকে কলম বিরতির থেকে এরকম একটা, এগুলার ভিত্তি আমি বলতে পারবো না, তবে এরকম এস্টিমেট করা যাচ্ছে। জি, তা যাই যে টাকাটাই আদায় করা সম্ভব হচ্ছে না, এটা তো খুব ক্ষতি হচ্ছে আমি মনে করি এই শেষের মাসে, লাস্টের 2 মাসে। তবে মানে এটা যে একেবারে খুব নিরাশার বিষয় তাই নয়, যদি এখনো একটা নিষ্পত্তিতে আসা যায়, এটা কিন্তু আমাদের এই রাজস্ব বোর্ডে যে কর্মকর্তা যারা রয়েছে এরা অত্যন্ত দক্ষ এবং আপনার অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তারাই এখানে কাজ করে। এটা মানে আপনি আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আপনি বলতে পারি, এরা এটাকে রিকভার করে দেখবেন জুনের মধ্যেই আবার কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব তারা নিয়ে আসে। সমাধানটা খুব দ্রুত আসা জরুরি। কিন্তু এই সমাধানটা, এটা নিষ্পত্তিটা খুব দ্রুত হওয়া দরকার। এবং এই যে আপনার যে বিলুপ্ত, যেটা বিভক্তি তো একটা আছেই, বিলুপ্তি কিন্তু একটা বিরাট কথা। বিলুপ্তি কিন্তু মানুষের কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, ট্যাক্স লয়ার বলেন, সবার মধ্যে একটা নৈরাশ্য চলে এসেছে যে এই এনবিআর বিলুপ্ত হয়ে গেছে। এটা কোনো এই যে ডেট থেকে কার্যকর হবে সেদিন থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই যে একটা মানুষের মধ্যে একটা নৈরাশ্য কাজ করছে, এর থেকে আমাদের খুব দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং আপনার বোর্ড যে ছিল, যেটা বোর্ডের কিন্তু বোর্ড থাকা, ডিভিশন থাকা, এর মধ্যে কিন্তু মানে অনেক এর মধ্যে অনেক প্রভাব রয়েছে, যেগুলো কিন্তু আমাদেরকে চিন্তায় আনতে হবে। যেমন ধরেন একটা প্রভাব যে আমরা ইনকাম ট্যাক্সের আইনে একটা রয়েছে তথ্য সংরক্ষণ করা, তথ্যর হেফাজত করা, করদাতাদের তথ্য হেফাজত করা। এটা আমরা সম্ভবত 309 ধারায় আছে আয়কর আইন 2023-এর। এই তথ্য যে হেফাজত, যেটা এটা কিন্তু এই যে এনবিআর, দীর্ঘদিনের এনবিআর, এদের দীর্ঘ প্র্যাকটিসে চলে আসছে। এরা কিন্তু আপনি খেয়াল করবেন অনেক চড়াই উতরাই দেশের উপর দিয়ে গিয়েছে, কিন্তু তথ্য কিন্তু সংরক্ষিত আছে। এই তথ্য সংরক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন। এটা এই প্রত্যেকটা মানুষের যদি এই গোপনীয় তথ্য বলেন, তার অ্যাসেটের বিবরণী প্রকাশ হয়ে যায়, এগুলা কিন্তু মানে সমাজে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তা সেজন্য এই যে হেফাজত করে আসছে, এইটা কিন্তু বোর্ডে একটা স্ট্যাটুটরি বডি হিসেবে কাজ করেছে, তো এখানে কিন্তু এটার সুবিধাটা আছে। এটা কি থাকছে না সামনের যে এটা আইনে কি করবে আমরা জানি না। এটা আমার মনে হয় এইগুলো তো রাখবে, কিন্তু আপনি যখন ডিভিশন করে ফেলবেন, এনবিআর এর একটা আলাদা একটা দায়িত্ব ছিল, ডিভিশন করলে কি হবে আমি বলছি না, থাকবে না, আমি আশঙ্কা প্রকাশ করছি। জি জি, আপনি বললেন যে বিলুপ্তিটা নৈরাশ্য সৃষ্টি করছে। এটা নৈরাশ্য সৃষ্টি করেছে। এটি কি শুধুমাত্র একেবারে মানসিক নৈরাশ্যের বিষয়, নাকি এটি আসলে সবকিছু বিবেচনা করে যে সামনে আসলে তারা দেখতে পাচ্ছেন না যে কি হতে পারে, সেরকম নৈরাশ্যটা আসলে কিসের? না, নৈরাশ্যটা তো একটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ক্যারিয়ারটা চিন্তা করছে, জি, যে এই ক্যারিয়ারে কি হবে। আর আরেকটা হচ্ছে যে এটা সবাই মনে করছে যে, আপনি তো জানেন যে একটা ডিভিশন কাজ করে একভাবে আর একটা বোর্ড কাজ করে। ডিভিশনের মধ্যে আমরা একটা এমন একটা জায়গা যেখানে সাধারণের মানে যাওয়াটাও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। মানুষ তাদের যে মতামত প্রকাশ করা, এনবিআর যে সহজে মতামত প্রকাশ করতে পারে, অ্যাক্সেসিবল প্রত্যেকের কাছে, এটা কিন্তু কমে যাবে। আর এনবিআর এর যে একটা ফ্লেক্সিবিলিটি আছে,
এনবিআর কিন্তু একটা কুইক ডিসিশন নিতে পারে। কাস্টমসের যে অনেক জিনিস আপনার খুব দ্রুত কিন্তু ছাড় করতে হয়, এটা যদি আপনি ডিভিশনের জন্য আমলাতান্ত্রিক জটিলতায় যদি ডিভিশনের সিদ্ধান্ত আসতে দেরি হয়ে যায়, এটা অনেক ক্ষতি হয়ে যাবে। এবং আমাদের রেভিনিউর অনেক ডিসিশন খুব দ্রুত নিতে হয়, এই জন্য ফ্লেক্সিবল হওয়া দরকার। তো সেই ফ্লেক্সিবিলিটিটা কী হবে আমি জানি না, আমি এগুলো মনে করি যে এগুলো গুরুত্ব দিয়ে চিন্তা করা দরকার। তো এই জিনিসগুলোতেই এইসব কারণে ফ্লেক্সিবিলিটি না থাকা, কেরিয়ারের সবাই একটা অন্ধকারাচ্ছন্ন একটা দেখছে, এখানে দেখে একটা নৈরাশ্য দেখা দিচ্ছে। জি, ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী, আপনার কাছে আসি। একই বিষয় নিয়ে যদি আপনার কাছেও জানতে চাই, সামনের বাজেটের উপর আসলে কি প্রভাব পড়তে পারে, কারণ কালকে যে সমাধান হয়ে যাচ্ছে সেটিও আমরা নিশ্চিত নই, যেহেতু অনেক বড় একটি সিদ্ধান্ত এটি এবং সরকারের পক্ষ থেকে সেটি নেওয়া হয়েছে। সেই সাথে জানতে চাইবো যে নিঃসন্দেহে মানে বাংলাদেশের সব থেকে এটা তো একমাত্রই আসলে জায়গা যেখান থেকে আসলে কর আহরণ করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এই মানে অস্থির যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি, সেখান থেকে এরকম একটা সিদ্ধান্ত রাজস্ব নীতি এবং অর্থনীতিতে কি ধরনের প্রভাব আসলে ফেলতে পারে? দেখুন, এটা দুদিক থেকে বিবেচনা করা যায়। প্রথমত হচ্ছে, আমি একটা বাংলাদেশের অর্থনৈতিক জায়গা থেকে যদি চিন্তা করি যে আমার অর্থনীতিটা কিভাবে যাচ্ছে, তার উপরে কিন্তু আসলে বাজেটটা নির্ভর করে বেশিরভাগ। আমার অর্থনীতি যদি খুব ভালো যায়, রাজস্ব আহরণ যে প্রক্রিয়ায় চলে তার একটা স্বাভাবিক প্রবৃদ্ধি থাকে, অতএব যথেষ্ট পরিমাণ সংগ্রহ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, মানে হচ্ছে এই ব্যবস্থাপনার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি স্লো হয়ে যাচ্ছে, সেটা শুধু আমার কথা না, আন্তর্জাতিক সংস্থাসমূহ যে পূর্বাভাস তার থেকেও যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি এখন চিন্তা করছি 3.2% দিকে নেমে আসবে, যেটা হিস্টোরিক্যালি লো। তার মানে হচ্ছে এ থেকেও অনুমান করা যায় যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এবং রাজস্ব আহরণের ক্ষেত্রে আপনি যদি এর সংগ্রহর পরিমাণটার কথাও চিন্তা করেন, তাহলে দেখবেন স্লো হয়ে আসছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। তার পরিপ্রেক্ষিতে এখন নতুন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা একটা নতুন কিছু করি, সংস্কার করি, কিসের জন্য করি? উৎকর্ষতার জন্য। প্রবৃদ্ধি আরো বাড়বে, আরো রেভিনিউ আসবে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আসলে সুযোগ সুবিধা বাড়বেটা কোথায়। এখন আমি যদি আপনার প্রশ্নে আসছি, দ্বিতীয়টা যে এর প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন, প্রথম শুরুতেই গন্ডগোল। একটা প্রবাদ আছে যে আমরা বলি ওয়েল বিগান ইজ হাফ ডান। ভালোভাবে শুরু করা মানে আপনার যে আকাঙ্ক্ষা তার অর্ধেক পূরণ হয়ে যাওয়া। এখন আমি সেই ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় দেখতে পাচ্ছি যে রাষ্ট্র নীতি নিয়েছে, রাষ্ট্রের নীতি বাস্তবায়ন করতে গিয়ে ওই প্রজাতন্ত্রের কর্মচারীরাই মানছে না। তার মানে হচ্ছে কোথাও একটা বড় ধরনের গন্ডগোল রয়ে গেছে। সেই গন্ডগোলগুলোও স্পষ্ট, যে আলোচনা যদি করা হতো তাহলে সেই যে বিভেদগুলা ছিল সেগুলার কিন্তু স্পষ্টতা আসতো, এবং সেগুলাকে আমরা কিভাবে কারেকশন করতে পারি, সংশোধন করতে পারি, ব্যবস্থাপনা করে রাষ্ট্র কিন্তু জারি করতে পারতো। কিন্তু যখনই একদিনের মধ্যে সিদ্ধান্ত করেই রাষ্ট্রের মানুষ জানে যে এনবিআর বিলুপ্তি, আসলে বিষয়টা বিলুপ্তি না, তাহলে অর্থ মন্ত্রণালয় কেন বিলুপ্তি নয়? অর্থ মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলা রয়েছে না, তাহলে সেই অর্থ মন্ত্রণালয় শব্দটা তো রয়েছে। অতএব এনবিআর থাকুক, প্রাণ থাকুক, আপনি আলাদা ভাগ করেন। এনবিআর এর অধীনে দুটো বিভাগ, এখন বিষয়টাকে নিয়ে যাচ্ছেন কিন্তু অন্য জায়গায়। জনমনে আসছে এনবিআর নেই, তাহলে কি হলো? এই দুটো কাজের মধ্যে আপনি কি মনে করেন নীতির সাথে বাস্তবায়নের ইন্টারলিঙ্কেজ রয়েছে? অতএব সেটার কোঅর্ডিনেশনটা কিভাবে হবে? আপনি যদি নীতির কথাই বলেন আলাদাভাবে, এই জন্যে না। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে, এখন না, এই মুহূর্তে না, আপনি যদি হিস্টোরিক্যালিও চিন্তা করেন, আমাদের মধ্যে ইন্টারলিঙ্কেজ যে আছে। আমি একটা মিনিস্ট্রি, আমি ধরেন ইয়থ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির কথা বলি, যদি ইয়থ অ্যান্ড স্পোর্টসের কথা বলেন, আপনি কি ছাত্রদের জন্য কাজ করবেন না? তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, তাহলে শিক্ষা বিষয়টা তো শিক্ষা মন্ত্রণালয় দেখে, তাহলে আপনার কোঅর্ডিনেশন কার সাথে করতে হবে? শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। একই সাথে ইয়থদের যদি স্বাস্থ্যের কথা বিবেচনা করেন, আপনাকে কোঅর্ডিনেশন করতে হবে কোন মন্ত্রণালয়ের সাথে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। অতএব সার্বিক বিবেচনায় আমাদের যে কোঅর্ডিনেশনটা দরকার, অর্থাৎ আমার পলিসির সাথেও কিন্তু রেভিনিউ ম্যানেজমেন্ট বাস্তবায়নের একটা বিরাট কোঅর্ডিনেশন দরকার। অতএব সেই কোঅর্ডিনেশনের জন্য আমি কি ইন্ডিকেটর সেট করেছি সেটা তো আলোচনাই হয় নাই, যেগুলার মাধ্যমে
আমি সমস্ত ব্যবস্থাপনাগুলা, অব্যবস্থাপনাও যেটা হবে সেটা কিভাবে ব্যবস্থাপনায় আনা হবে, কি যেটা যেখানে ইনকারেক্ট থাকবে সেটাকে কিভাবে সংস্কারের কথা যখন আমরা বলছি, যদি রাজস্ব বোর্ডের সংস্কারের প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে রাজস্ব বোর্ড বিলুপ্ত না করে রেখে অন্যভাবে সংস্কার করে কি আমাদের রেভিনিউ বাড়ানোর অবশ্যই সম্ভব। যেমন আপনি যদি সঠিকভাবে হিসাব করেন বাংলাদেশের রেভিনিউ বাড়ানোর সুযোগ আপনি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন। কারণ আপনি যদি ফখরুদ্দিন সরকারের আমলে ফিরে যান, ফখরুদ্দিন সরকার যখন ধমক দিল রাষ্ট্রের মানুষ তখন ৩ নাম্বার খোলার জন্য জাস্ট পাগল হয়ে গেল। কত হলো? ১ কোটি, প্রায় ৯২ লক্ষ। এখন আপনি যদি ১৭ বছর আগে ৯২ লক্ষ মানুষ জানে যে আমার টিন খোলা উচিত, ১৭ বছর পরে আপনার দেশের এত প্রবৃদ্ধি হয়েছে, তাহলে সেই সংখ্যাটা কোথায় দাঁড়ায়? আপনার বিবেককে প্রশ্ন করুন। এখনও যদি আপনি বলেন ২৬ লক্ষ মানুষ টিনদারি রেগুলার দেয়, ১ কোটি ৪ লাখ বলা হচ্ছে, কিন্তু রেগুলার যারা রিটার্ন দেয় তাদের সংখ্যাটা হচ্ছে মাত্র ২৬ লাখ, এবং বছরের পর বছর ৩০ লাখের মধ্যেই থাকে। তাহলে আমাদের কাজ করার বিশাল সুযোগ রয়েছে। যে ট্যাক্স নেটের কথা কিন্তু এইখানেও আসছে, যে এই রকম যদি আলাদা করি আমাদের ট্যাক্স নেট অনেক বৃদ্ধি পাবে। অতএব সেই ট্যাক্স নেটের মধ্যে মানুষগুলাকে আনতে পারলে আপনার প্রত্যক্ষ কর বাড়াতে হবে। সরকার শুধু ভ্যাট বাড়িয়ে কিন্তু আমাদের রেভিনিউ কালেকশন ইজি ওয়েতে টাকা আসে, সেটা হচ্ছে ভ্যাট, কিন্তু এটা মরণাস্ত্র গরিবের জন্য। তো গরিবের অস্ত্র দিয়ে রাষ্ট্র অর্থ সংগ্রহ করার সহজ পথ থেকে আসতে হলে কিন্তু ডিরেক্ট ট্যাক্সের উপর গুরুত্ব দিতে হবে, যেটা আমরা একেবারেই খুব কম করি। সুযোগ একইভাবে আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশের ল্যান্ডের চিত্রটাই ধরেন, জমির চিত্র, আপনি রেজিস্ট্রিতে কি কয় টাকা লিখতেছেন আর আপনি প্রকৃতপক্ষে কত টাকা ট্রানজ্যাকশন করছেন। ল্যান্ডের বাজারে পুরাটাই কালো বাজারের একটা ছোঁয়া। অতএব এত টাকা যদি ব্ল্যাক মানি হয়, তাহলে সেটাকে হোয়াইট করার যদি রাষ্ট্রযন্ত্রগুলা ঠিক থাকে, তাহলে অটোমেটিক্যালি সরকারের রেভিনিউ বাড়বে। এইরকম থাউজেন্ডস অফ সেক্টরস আছে যেগুলাকে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ করা। আমি বলছি না যে পলিসি বিভাগ আর ব্যবস্থাপনা বিভাগ আলাদা হতে পারবে না, আলাদা হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে নেওয়ার জন্য যে কারণে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে এবং বিভেদ তৈরি হয়েছে। ডক্টর সৈয়দ আমিনুল করিম স্যার, আপনার কাছে আসি। আপনি যেহেতু দীর্ঘ সময় জাতীয় রাজস্ব বোর্ডে আসলে আপনার একটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে একটা অভিযোগের বিষয় নিয়ে যদি একটু কথা বলি। অভিযোগটা এরকম যে এনবিআর এর দীর্ঘদিনের ধরে একটা শক্তিশালী সিন্ডিকেট গোষ্ঠী গড়ে উঠেছে, যেখানে সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন জোনে চাকরি করে, তাদের মধ্যে এক ধরনের অঘোষিত শাসন ব্যবস্থা আছে এবং তারা রাজনৈতিক প্রভাব, অর্থের প্রভাব এবং শক্তিশালী ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম চালায়, যে জন্য কর আইন প্রয়োগে তারা ক্ষমতার অপব্যবহার করেন, কর ফাঁকি দিতেও জিরো টলারেন্স দেখান না এবং করদাতাদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেন। এই অভিযোগের সত্যতা কতটুকু? এটা একটা কঠিন প্রশ্ন আপনি করেছেন, কারণ এই এনবিআর আমি চাকরি করে এসেছি, তো আমরা কিন্তু যখন কাজ করেছি তখন কিন্তু আমরা কোনো সিন্ডিকেট দেখিনি। আচ্ছা, এরকম সিন্ডিকেট কিংবা সংঘবদ্ধভাবে এই কাজগুলা করা, এটা তখন আমি দেখিনি। এবং আমার বিশ্বাস এইরকম সংঘবদ্ধ কোনো সিন্ডিকেট নেই। এটা যারা 2-4 জন হয়তো করতে পারে, এটা তাদের ব্যক্তিগত স্বার্থে করে এবং ভুল পথে পরিচালিত হয়ে করে। কিন্তু আমি আপনাকে এটা দৃঢ়ভাবেই বলতে পারি, এই ধরনের কোনো মানে মানুষকে নির্যাতন করা এই রকম কোনো সিন্ডিকেট আছে বলে আমার জানা নেই। অর্থাৎ শক্তিশালী ব্যক্তিগত নেটওয়ার্কের কথা বলা হচ্ছে, রাজনৈতিক প্রভাবের কথা বলছে, অর্থের প্রভাব বলছে, মানে সবকিছুই কি স্যার মানে এতটা মানে এই যে অভিযোগগুলো মানে একেবারে কি অভিযোগগুলো ফেলে দেবার মতো অভিযোগ? না, আমি বলছি যে ব্যক্তিগতভাবে কেউ কেউ করতে পারে, আচ্ছা, কিন্তু সিন্ডিকেট কিংবা গ্রুপভুক্ত একত্রিত হয়ে এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীরা এনবিআরের এই নীতিকে প্রায় বলে যে ব্যবসা বান্ধব নয়, তারা উল্লেখ করে। এই ধারণা দূর করার জন্য আসলে তাদের জন্য কি বলবেন? এই ব্যবসা বান্ধব নয়, এই অভিযোগের অনেক সত্যতা রয়েছে। যেমন ধরেন আপনার ট্যাক্স, আমরা এই যে আজকে আলোচনা করছি, এটা কিন্তু পুরো যে রিফর্ম তার 10% কাজও না, 90% কাজ কিন্তু এর বাইরে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, যে বিজনেস প্রসেস যেটা, এইটা বিজনেস প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, তারপরে অটোমেশন করতে হবে। এগুলা কিন্তু এগুলা রিফর্ম কিন্তু এই সমন্বিতভাবে সব হবে। সেজন্য আমরা 10% নিয়ে এত আমরা বিব্রত হচ্ছি,
তাহলে বাকি 90% কাজ সেটা একই সাথে তুলে আনলেই আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু তাহলেই আমরা পাবো। তা সেই জন্য এই যে কথাগুলো বললেন, এগুলার কিছুটা সুযোগ হয়তো আছে, এইগুলো দূর করার জন্যই কিন্তু এই যে আপনি যেটা করার চেষ্টা হচ্ছে যে পলিসিটাকে আলাদা করে দেওয়া। এবং আমি মনে করি এই যে পদক্ষেপটা, পলিসিটাকে আলাদা করা, এটা সঠিক পদক্ষেপ। আপনার পলিসিটাকে আলাদা করা কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড রেখেও করা যায়, এবং এই উইংটাকে স্পেশালাইজ একটা উইং রাখা যায় যেখানে দক্ষ কর্মকর্তা কাজ মনে করছেন যে সেটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এটা ছোট্ট একটা উইং হবে, আর এনবিআরটা এটা বিলুপ্ত না করে এটা রেখে আপনার এইটাকেই নানাভাবে সংস্কার করে আপনি সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে আপনি যদি করেন, এটা ভালো ফলাফল অবশ্যই আনবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী। আপনার কাছে আসি, একেবারে শেষ অংশে আছি। এনবিআর এর কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এটি বাড়ানোর জন্য, এই স্বচ্ছতা বাড়ানোর জন্য বা জবাবদিহিতা বাড়ানোর জন্য আসলে কোন ধরনের সংস্কারটা খুব বেশি জরুরি বলে আপনি মনে করছেন, যেটি করলে খুব দ্রুত সময়ের মধ্যে রিকভার করা সম্ভব? ধন্যবাদ। দেখুন, ট্রান্সপারেন্সি আমরা সব জায়গাতেই চাই, এবং সেটা যে সব জায়গায় আছে সেটাও বলবো না। এখন যেহেতু এনবিআর কেন্দ্রিক আপনি প্রশ্নটা করেছেন, আমি মনে করি যেটা আমাদের দেশে মূল প্রবলেম সেটা হচ্ছে আমি যদি আমার কার্যের পরিধি ঠিক বলে দিই এবং সেটা আসলে যথাযথ পালন হচ্ছে কিনা, তার জন্য আমাকে কি সাপ্লাই দিবে, মানে আমি যখন তাকে বললাম তার কাজ সাপ্লাই দেওয়া, তাহলে সাপ্লাই কতটুকু হলো কতটুকু হলো না, কেন হলো না, তার কারণগুলো যদি আপনি জানতে পারেন। আপনি চেয়ারে বসছেন, চেয়ারে বসে চোখ বন্ধ করবেন যে আমি আসলে আমার এই জায়গা থেকে কি চাই এবং কার কাছ থেকে কি চাই, তার জন্য আপনি ফ্রেমওয়ার্কটা করেন এবং সেই অনুযায়ী ফ্লোটা করবেন। যেটা বলা হচ্ছে যে আমরা যখন গুড গভর্নেন্সের কথা বলি, আমরা অনেক সময় বলি যে ডিজিটাইজেশন, আর যখন হাতে টাকা গুনবে না, এইটা যখন ট্রানজ্যাকশন হবে থ্রু ডিজিটাইজ, অনেকটা করাপশন কমে, কিন্তু তারপরেও সেখানেও কিছু করাপশন থাকে। কথা হচ্ছে মনিটরিংটা যেতে হবে কোথায়, যে যার কাছ থেকে সংগ্রহ হয় সেই পর্যন্ত, আপনি উৎপাদক কতটুকু এক্সপোর্ট করছে, এই এক্সপোর্টের আপনি দাম কত ধরা হয়েছে ধরেন নাই, এবং বিদেশ থেকে যখন ইম্পোর্ট করেন টোটাল ডাটাবেস থাকবে যে আমি থেকে কোন দেশ থেকে কি ইম্পোর্ট করি, মার্কেট প্রাইস থাকবে। আপনি যদি তখন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শব্দগুলা কেন আসে, শব্দগুলো আসে আপনি অন্ধকারে আছেন, অতএব অন্ধকারটাকে জাস্ট আলোকিত করেন, তার মানে হচ্ছে স্পষ্টীকরণ করেন, স্বচ্ছতা থাকতে হবে। সেই জায়গাগুলো যদি স্পষ্ট করে, তাহলে প্রকৃতপক্ষে চোর ধরা, চোরকে চোর এইভাবে ধরতে হয় না। আপনি ম্যারিটোরিয়াস, আপনি মেধাবী, আপনি রাস্তায় চোর খুঁজবেন না, রাস্তায় সিন্ডিকেট খুঁজবেন না। আপনি দেখবেন যে প্যাটার্নটা কি, যে সিস্টেমেটিক প্যাটার্ন আপনি কোথাও পাইলেন, মনে করবেন যে চুরি হচ্ছে, একই গোষ্ঠীর মধ্যে একই ধরনের প্যাটার্ন বছরের পর বছর, দ্যাট মিনস তারা এক ধরনের থাকতে পারে না, র্যান্ডমাইজেশন কাজ করে আমরা বলি। কারণ হচ্ছে আপনি কোনো সময় ব্যবসা ভালো করতে পারেন, আরেকজন খারাপ করতে পারে, কিন্তু বছরের পর বছর একই টেন্ডেন্সিতে, তখন বুঝবেন যে এরা দে আর সিন্ডিকেটেড। আমরা আসলে ওই চোর ওইভাবে ধরি না, ডাটা বুঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে, এবং হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন অথবা ডেটা আপনি কালেক্ট করবেন, সেই জায়গাগুলো যদি স্পষ্ট করে ম্যাপ করে আলোচনা করে করেন, নিজের ভিতরটাকে স্বচ্ছ করে কাজে নামেন, তাহলেই সম্ভব। এমনিতেই আরেকটি ছোট্ট প্রশ্ন স্যার, খুব বেশি সময় নেই, সেটি হচ্ছে যে উন্নত দেশে তো নানান উন্নত মডেল আছে, আমরা সেগুলোকে কি ফলো করে সেখান থেকে ভালো ফলাফল পেতে পারি? দেখেন, প্রত্যেকটার আমি বলবো যে পলিটিক্যাল ইকোনমিতে এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে কাজ করে, আমি শুধু বাংলাদেশকে বলবো না, বাংলাদেশের রাজনীতিও বিগত বছরগুলোতে যেভাবে ছিল, আপনি সেই জায়গাগুলোতে যদি চিন্তা করেন, প্রত্যেকটাই রাজনীতিকরণ। অতএব সেই রাজনীতি থেকে এই যে আমলাতন্ত্রের যে একটা ভাগ, সেই জায়গাটা আসলে স্পষ্ট না। এখন এত সংখ্যক নির্ভরতা ওদের উপর, যে কারণে আপনি এই জায়গা থেকে বের হতে চাচ্ছেন, আসলে পলিটিক্যাল ইকোনমি বলবে বের হওয়া যাবে না। অতএব আপনি বছরের পর বছর একইভাবে থাকবেন। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে ডিপলিটিসাইজেশন, আমি বিরাজনীতিকরণ, এই জায়গাটাই যদি আমরা যেতে পারি, তাহলে এখন পুরা তো বিরাজনীতিকরণ হবে না, রাষ্ট্রের মধ্যে আছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকবে, তাদের আসলে কিন্তু রুল অফ থাম্ব বলে কিছু আছে, তারা কি করতে পারে পারে না,
সেই জায়গাগুলা আসলে আমাদের দেশের রাজনীতিবিদরা দেখেন বলে এমপি ইমপ্লিমেন্টেশন করতেছে, মানে এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, উনার কাজ কিন্তু ইমপ্লিমেন্টেশন না, কিন্তু কোথায় চাল যাচ্ছে বস্তা যাচ্ছে এভরিথিং উনার নখদর্পণে সেগুলা নিয়ে রিপোর্ট হয়। অতএব যার যে ফাংশন সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু সেই ফ্রিডমটা আসলে খুব বেশি দরকার। যেটা অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী, ডক্টর সৈয়দ আমিনুল করিম আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।